আপনাকে যদি জিজ্ঞেস করা হয় রবীন্দ্র পরবর্তী যুগে বাংলা রম্য রচনার ক্ষেত্রে প্রথম কোন তিন পুরোধা সাহিত্যিক আপনার পছন্দ, অধিকাংশ বাঙালি কিন্তু শিবরাম চক্রবর্তী এবং প্রেমেন্দ্র মিত্রর পরেই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নাম করবেন। তার কারণ আমাদের শৈশব এবং কৈশোর জুড়ে শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন গোবর্ধন যেমন ছিল, ঠিক তেমনই ছিলেন ঘনাদা, এবং তেমনভাবেই উল্লেখযোগ্যভাবে আমাদের কৈশোর এবং যৌবন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল টেনিদার গল্প সমগ্র, টেনিদার নানান ধরনের কাহিনী। এবার আসুন সময়টাকে ফিরিয়ে নিয়ে যাই আজ থেকে ঠিক ৭৯ বছর আগে। ঠিক ধরেছেন, স্বাধীনতার বছর ১৯৪৭ সাল। ঠিক যে সময়টায় বহু রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, তখন দেশ উত্তাল, এবং উত্তাল সময়ের পরবর্তীকালে দেশ গঠনের জন্য প্রত্যেকে ব্রতী। কিন্তু সেই সময়ও কি যৌবনে রোমান্স এসছিল? এর উত্তর খুঁজতে আমরা আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার নাম হচ্ছে রোমান্স। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে বইটা প্রকাশিত হয়েছিল, এবং পরবর্তীকালে ঠিক ৬৭ বছর পর ২০১৪ সালে বইটা পুনঃপ্রকাশিত হয়। এবং এই যে প্রচ্ছদটা দেখা যাচ্ছে, এই প্রচ্ছদটা কিন্তু সেই প্রথম বইয়ের প্রচ্ছদটাকেই রিপ্রিন্ট করা হয়েছে। এটা একটা ডিমাই সাইজের বই, এবং এই প্রথম প্রচ্ছদটা যিনি এঁকেছিলেন অর্থাৎ নরেন্দ্রনাথ মল্লিক, এখানে তার সই দেখা যাচ্ছে, আই হোপ ক্যামেরায় মোটামুটি দেখা যাচ্ছে। বইটার নাম রোমান্স, এবং সেই প্রচ্ছদটাই কিন্তু রাখা হয়েছে প্রকাশক লালমাটির তরফে। এবং লালমাটির তরফে আরও বেশ কয়েকটা বিষয় একেবারে আনচেঞ্জড রাখা হয়েছে প্রথম এডিশনের মতোই। তার মধ্যে সেই ব্যাপারগুলো পরে আসছি। প্রথমে দেখে নিই যে এই বইয়ের যে প্রিন্টার্স লাইন, সেখানেও কিন্তু একদম স্পষ্টভাবে লেখা রয়েছে প্রথম প্রকাশ ৪ঠা সেপ্টেম্বর ১৯৪৭, এবং লালমাটি সংস্করণ হচ্ছে ১৫ই এপ্রিল ২০১৪ সাল। এবং ২০১৪ সালে এই বইটার দাম ছিল ১৫০ টাকা। এবং এখনো পর্যন্ত কিন্তু এই বইটা লালমাটি ছাপে, এখনো পর্যন্ত লালমাটির কাছ থেকে এই বইটা আপনি সংগ্রহ করতে পারেন। এবার এই বইটা যদি আমি খুলি, প্রথম প্রকাশ হওয়ার সময় তার যে টাইটেল পেজটা ছিল, সেই টাইটেল পেজটা একেবারে অবিকৃত অবস্থায় রাখা হয়েছে, এবং এটা কিন্তু মডার্ন পাবলিশার্সের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল। তখন দাম ছিল ১ টাকা ১২ আনা। সেই সময়কার দামটাও কিন্তু এখানে রাখা রয়েছে। এবং এই যে বইটা, এই বইটা রম্য রচনার একটা সংকলন, এবং অবশ্যই রোম্যান্টিক রম্য রচনার সংকলন। এবং এখানে কিন্তু টোটাল ৫টা অধ্যায় রয়েছে। শুরু হচ্ছে বৃক্ষারোহণ পর্ব দিয়ে, এবং একেবারে যখন বিভিন্ন রকম অশ্বারোহণ পর্ব, গুম্ফু পর্ব ইত্যাদি ইত্যাদি শেষ করে নৈশ পর্ব দিয়ে কিন্তু এই বইটা শেষ হচ্ছে। এবং এই প্রত্যেকটা পর্বের শুরুতে, যদিও বইটাতে কোনো অর্থোডক্সভাবে কোনো সূচিপত্র নেই, সেই অর্থে ঠিক যেরকমভাবে সেই সময়ের বইগুলোতে থাকতো না, আলাদা করে কোনো সূচিপত্র থাকতো না, টাইটেল পেজেই যা ডিটেলস লেখা থাকতো। এবং বইটা পড়তে পড়তে ক্রমশ দেখা যেত কোন কোন চ্যাপ্টার বইটাতে আছে। এখানেও ঠিক সেইভাবেই কিন্তু বইটাকে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, এবং সেইভাবেই বইটাকে সাজানো হয়েছে। যথারীতি এই বইটাতেও কিন্তু নৈশ পর্ব দিয়ে শেষ করা হয়েছে, এবং বৃক্ষারোহণ পর্ব দিয়ে শুরু করা হয়েছে বলে। এবং প্রত্যেকটা পর্বতেই কিন্তু এই নরেন্দ্রনাথ মল্লিকের যে কার্টুন, সেই সময়কার যে কার্টুন রম্যচিত্র, সেই চিত্রকে কিন্তু অবিকৃত অবস্থায় ছাপা রয়েছে। এবং এগুলো কিন্তু সেই সময়কার লিনোশিট কাটাই করে ছাপানো প্রিন্ট, মানে ঠিক ধরেছেন, যে যে স্টাইলে আমরা সহজ পাঠের যে প্রিন্ট দেখেছি, সেই সেই একই স্টাইলে লিনোশিটে কিন্তু কেটে এই প্রিন্টগুলো করা হতো তখন। সেটাকেই অবিকৃতভাবে ফ্যাক্সিমিলি করা হয়েছে, এবং গোটা বইটার বেশিরভাগ অংশই কিন্তু ফ্যাক্সিমিলিতেই করা রয়েছে। এবং ঠিক সেই কারণেই বানান এবং ভাষা কিন্তু ১৯৪৭ সালের মতোই করা হয়েছে। এবার হচ্ছে এই যে বইটা, এই বইটা এখন আমি কেন সংগ্রহ করব? তার কারণ যারা এই সময়টা নিয়ে ইন্টারেস্টেড, এই সময়ে অর্থাৎ ১৯৪৭ সাল, ১৯৫০ সাল, ১৯৬০-এর দশকে বাংলা সাহিত্য কিভাবে ক্রমশ কল্লোল যুগ এবং তার পরবর্তী যুগে পদার্পণ করলো, বাংলা সাহিত্য কিভাবে আধুনিক থেকে উত্তরাধুনিক হয়ে উঠলো, এই যে যুগটা, এই যুগটা নিয়ে যারা ইন্টারেস্টেড, যারা এই ধরনের লেখাগুলো পড়তে ভালোবাসেন, এবং যারা বাংলা ক্লাসিক লেখা পড়তে ভালোবাসেন, তাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের লেখাগুলোর প্রাসঙ্গিকতা হারিয়ে যায়নি, এবং ভবিষ্যতেও স্বাভাবিকভাবে হারিয়ে যাবে না। তার কারণ হচ্ছে এই লেখাগুলো ইতিহাসের এমন একটা সন্ধিক্ষণকে রিপ্রেজেন্ট করে, যে সন্ধিক্ষণটা হয়তো অনেক দিন পরে বসে, অনেক দূরে বসে আমাদের কাছে একটা অন্যরকম সময় হিসেবে ধরা হয়। আমরা সেই সময়টাকে অগ্নিযুগ বলে জানি। কিন্তু অগ্নিযুগে দাঁড়িয়েও একজন যুবক এবং একজন যুবতী
তাদের মধ্যে যে স্বাভাবিক রোম্যান্টিক কথাবার্তা হতে পারে, তারা যে স্বাভাবিক রোম্যান্টিক লাইফ লিড করতে পারেন এবং সেখানে যে ভুরি, ভুরি মজা থাকতে পারে, তার একটা অনন্য ঐতিহাসিক দলিল হচ্ছে এই বইটা। এবং এই বইটা কিন্তু আরও একটা কারণে ইম্পর্টেন্ট, এই বইটা কিন্তু পুরোপুরি ফিকশনাল বই নয়, এটা কিন্তু পুরোপুরি ফিকশনের মানে একদম চরিত্রগুলো প্রত্যেকটা কিন্তু ফিকশনাল চরিত্র নয়। এর মধ্যে কিন্তু ব্যক্তিগতভাবে এই বইয়ের একটি চরিত্র হিসেবে নারায়ণ গঙ্গোপাধ্যায় নিজে যেমন উপস্থিত রয়েছেন, তেমনি তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই কিন্তু উপস্থিত রয়েছেন, তার সেই সময়কার পরিচিত জনেদের মধ্যে অনেকেই কিন্তু উপস্থিত রয়েছেন। এবং এই বইটা তিনি যখন লিখছেন সেই সময় কিন্তু তিনি কলকাতা থেকে অনেকটা দূরে, তার আগেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে প্রথম বিভাগে প্রথম হয়ে তিনি তখন আনন্দমোহন কলেজে চলে গিয়েছেন, উত্তরবঙ্গের আনন্দমোহন কলেজ সেই সময়কার। সেখানে তিনি বাংলার প্রফেসরি করতে চলে গিয়েছেন এবং স্বজন হারানোর যে কষ্টটা, সেই কষ্টটা তিনি পাচ্ছেন এবং এই বইটাতেও কিন্তু সেই কষ্টের কথা উল্লেখ করা রয়েছে। এবং সেই কষ্টের কথা উল্লেখ করেই এই বইটার স্মৃতিচারণ শুরু হচ্ছে, যেখানে প্রতি ছত্রে ছত্রে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখার যে এসেন্স, সেই এসেন্স রয়েছে, প্রচুর মজা রয়েছে এবং এই বইটা কিন্তু অত্যন্ত এন্টারটেনিং একটা বই। এবং এটা যেহেতু সেই সময় খুব ছোট পত্রিকায় লিটল ম্যাগাজিন, তখনও হয়তো লিটল ম্যাগাজিন সেই অর্থে ক্লাসিফাইড হয়নি, কিন্তু লিটল ম্যাগাজিনের মতো পত্রিকাগুলোতে প্রকাশিত হতো। তার ফলে এই লেখাগুলো কিন্তু খুব একটা লেন্দি লেখা নয়, খুব একটা বড় লেখা নয়, যার ফলে এই লেখাগুলো যারা খুব চটজলদি পড়তে পছন্দ করেন তাদের কাছেও কিন্তু এই লেখাগুলো খুব উপভোগ্য হবে বলেই মনে হয়। তো এবার যারা এই ধরনের বা এই সময়ের সাহিত্যকে সংগ্রহ করতে পছন্দ করেন, নিজেদের কাছে রাখতে পছন্দ করেন, তাদের কাছে কিন্তু অরিজিনাল রোম্যান্সের এডিশন এখন পাওয়া খুব ডিফিকাল্ট। তো এই রিপ্রোডাকশনটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা মোটামুটি 6 ফরমার বই, 112 পাতার একটা বই, খুবই ছোট পাতলা বই। এবং 2014 সালে দাম ছিল 150 টাকা, এখন হয়তো একটু বাড়তে পারে, কিন্তু এখনও কিন্তু এটা আউট অফ প্রিন্ট হয়ে যায়নি। তো এখনও পর্যন্ত এটা সংগ্রহ করতে পারেন যারা এই ধরনের লিটারেচার ভালোবাসেন। টেবেলাম স্টোরির আজকের গল্প এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।